মুখী বাজেট করেছি, আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে বাজেটটা করেছি। বর্জ্যের যে আয়ের বিষয়টা বললেন, আমরা বর্জ্য থেকে কোনো আয় করি না, বর্জ্যের পিছনে আমরা ব্যয় করি। যেটা ভ্যান সার্ভিসের কথা বলেছেন, আপাতত ভ্যান সার্ভিস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো প্রকল্প বা কোনো কর্মসূচি প্রজেক্ট নেই। এটা ইনফরমালি বিভিন্ন বাড়ি মালিক সমিতি, বিভিন্ন সোসাইটি সেটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা সোসাইটি যারা এই কাজগুলো করছে তাদেরকে ডেকে মিটিং করে আমরা একটা নির্দেশনা দিয়ে দিয়েছি, যেহেতু নগরবাসী বিভিন্ন জায়গায় এরকম কমপ্লেন আমাদের কাছে অনেকে করেছে, তারা হয়তোবা জানতেন না যে এটা সিটি কর্পোরেশন এখনো করছে না। তবে আমরা একটা বিধিমালা তৈরি করেছি, এটা আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর পরে আমাদের কাছে যখন এটা অনুমোদন হয়ে আসবে, আমরা নতুন করে প্রতিটি 54টা ওয়ার্ডে জোনাল ওয়াইজ হোম সার্ভিসের ব্যবস্থা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসবো। গত বছরের যেই বাজেটটি দেওয়া হয়েছিল সেটা আমাদের কাছে মনে হয়েছে একটা অবাস্তবিক একটা বাজেট ছিল। সেই কারণে আমরা বাস্তবিক অর্থে যেটা আমরা আয় করতে পারবো এবং সরকারি অনুদান আমরা যেটা পাবো সেটার সাথে সমন্বয় করেই আজকের এই বাজেটটা আমরা উপস্থাপন করেছি। এই বাজেটটা শুধু আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপস্থাপন করিনি, এই বাজেট প্রণয়নের আগে আমরা বহুবার এটাকে সমন্বয় করে যে বাস্তবমুখী আমার আয় কত হবে, আমি কতটুকু কোন প্রকল্পে কতটুকু ব্যবহার করতে পারবো সেটার উপর নির্ভর করে এই বাজেটটা আমরা করেছি। বিধায় গত বছরের সাথে অবশ্যই এটা কোনো সামঞ্জস্য থাকবে। খাল খননের জন্য খালের যেটা আপনি বলেছেন 22টি খালটা ইন পার্টিকুলারলি আমি বলছি, আমাদের 29টা খাল আমাদের ওয়াসা হ্যান্ড ওভার করেছে। আপনারা জানেন যে খালগুলো যখন হ্যান্ড ওভার করা হয় সেগুলোর সার্ভে বলে একটা কথা আছে, RS, MS এবং সিটি সার্ভে যেগুলো বলা হয়। এই ডেটাবেস নিয়ে আমরা কাজ করতে বসার পরে আমরা যখন দেখলাম যে এই খালগুলো যেভাবে আসলে হ্যান্ড ওভার হয়েছে, যে ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ RS এ সার্ভে লাইনে একরকম আছে, MS এ আরেক রকম হয়েছে, CS এ আরেক রকম হয়েছে এবং এক্সিস্টিং খাল আরেক দিক দিয়ে প্রবাহিত হয়েছে। কোনোভাবেই যেভাবে হ্যান্ড ওভার করা হয়েছে সেভাবে খালের পজিশনকে আমাদের সেই সার্ভে ভ্যালু অনুযায়ী এটাকে প্লেস করা যায়নি বা আইডেন্টিফাই করা যায়নি। তো সিটি কর্পোরেশন এর মধ্যে যেটি করেছে যে এরপর আরেকটি প্রজেক্ট নিয়েছে যেটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে খালগুলোকে একটা ডিমার্কেশন করেছে। তারপরে আমাদেরকে লোকাল গভর্নমেন্ট একটি কমিটি করে দিয়েছে, দুই সিটি কর্পোরেশনের দুটি কমিটি করে দিয়েছে। সেখানে আমরা আমাদের উত্তর সিটি কর্পোরেশনের জন্য সেনাবাহিনী আমাদেরকে যে কাজটি করে দিয়েছে সেইটিকে বেসলাইন ধরে আমরা খালগুলোর অ্যালাইনমেন্ট গুলোকে নির্ধারণ করেছি। আমাদের 29টি খালের মধ্যে সোফার আমাদের 20টি খালের অ্যালাইনমেন্ট রেডি হয়ে গেছে, 22টি খালটি এর মধ্যে প্রায়োরিটি। আমাদের যেটি টার্গেট আছে সেটি টার্গেট হলো আমাদের এই ডেটাবেসটুকু রেডি হয়ে গেলে, আমাদের করণীয়টুকু রেডি হয়ে গেলে আমরা এই খালটাকে উদ্ধারের কার্যক্রমে নামবো। আমাদের প্রথম যেটা হলো যে খাল আমাদের টোটাল 105 কিলোমিটার খাল আছে। এখন অ্যাকুইজিশন আমরা যদি করতে যাই সেখানে হলো স্থানীয় খালের আশেপাশে যারা থাকে এবং কর্তৃপক্ষ যারা এটাকে উদ্ধার করতে যাবে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। কনফ্লিক্টটাকে আমাদের মিনিমাইজ করা কঠিন হয়ে যায়। মোস্ট অফ দ্য কেস এই কনফ্লিক্ট মিনিমাইজ করতে না পারার কারণে আমাদের এই খালগুলোকে অদ্যাবধি কোনো কাজ করা যায়নি, বরঞ্চ খালগুলো প্রতিনিয়ত দখল হচ্ছে এবং হলো এই ডিফারেন্ট সার্ভে ভ্যালু থাকার কারণে অনেক জায়গায় খাল আছে 3টা ভ্যালুর কোনো ভ্যালু নাই, যেখানে আছে সেখানে নেই। এই সমস্যাকে দূরীকরণের জন্য আমাদের এই কমিটিতে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সহ অলরেডি আমাদের এই কাজটা হয়ে গেছে। 20টি খাল আমরা আগামী রোববার আমরা কমিটির কাছ থেকে সেটির অ্যাপ্রুভাল নিব। অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা মিনিমাম এনগেজমেন্টে আমরা কিভাবে কনফ্লিক্ট মিনিমাইজ করে এই খালগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারি, তারপরে প্রকল্প আকারে খালগুলোকে যে সীমানাটা কি আমরা নির্ধারণ করব সেটাকে একটা ইউনিফাইড একটা সীমানা বলে সকল প্রতিষ্ঠানের কাছে আমরা দিয়ে দিব, এভাবে যেন খালগুলো আর ফার্দার বেদখল না হয়ে যায় এই কাজটি আমরা করব। তো আমাদের ইমিডিয়েট কাজ হলো 22টি খালটাকে আমাদের যে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করেছি সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী এটাকে আমরা পরিষ্কার করে ফেলবো। তারপরে খালটিকে ডেভেলপমেন্ট করার জন্য যে কাজ আছে সেই কার্যক্রমগুলো আমরা ধারাবাহিক নিব। যে প্রকল্পগুলো আপনি বলছেন সেই প্রকল্পগুলো প্রজেক্টটা 30% বাস্তবায়ন হওয়া ছিল, এখন এটা কন্টিনিউ করবেন কিনা? ওই ওয়াসার প্রজেক্ট যেটা 30% আপনি যেটা বলছেন বাস্তবায়নের জন্য 22টি খালকে আপনি যদি ওয়াসা যেভাবে দিয়েছে এবং ওখানকার আমি বলেছি আপনাকে যদি শুনে থাকেন যে CSRSMS যে সার্ভে ফেলেছে, খাল যেভাবে দিয়েছে CSRSMS জরিপ খালটাকে আইডেন্টিফাই করে না, কোনোভাবে আইডেন্টিফাই করে না।
তো এই জিনিসটা সবচেয়ে বেশি জটিলতা হলো মাঠ পর্যায়ে। এই আপনি যে একটা প্রকল্পের কথা বলেছেন, একটা প্রকল্পকে করতে গেলে, এটা ফিজিবিলিটি স্টাডি করতে গেলে এটাকে একটা সার্ভের মধ্যে আসতে হবে যে খালটা কোথায় শুরু কোথায় শেষ হয়েছে, খালের জায়গা কতটুকু, প্রাইভেট ল্যান্ড কতটুকু, ব্যক্তিগত মালিকানা কতটুকু, এটি আইডেন্টিফাই করা খুবই জরুরি। যেহেতু প্রকল্প যেটা নিয়ে হয়েছে এটাকে আইডেন্টিফাই করা, বাট আমরা ওদের টেকনিক্যাল সেগুলোকে ধরে আমরা করছি, একটা সলিউশনের মধ্যে আসার চেষ্টা করছি।